আমাদের মা কিছুতেই মানছে না। মা তোমাদেরকে একটাই শর্ত দিয়েছে, তোমরা যদি 3 ভাই ঘর জামাই হয়ে থাকতে পারো তাহলে মা তোমাদের সঙ্গে আমাদের বিয়ে দেবে। হ্যাঁ, আমরা মাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু মা কিছুতেই বুঝতে চাইছে না। আসলে আমাদের কোনো ভাই নেই তো, আর মা আমাদের 3 বোনকে খুবই ভালোবাসে, সেজন্য মা আমাদের সারা জীবন নিজের কাছেই রাখতে চাইছে। কিন্তু তোমরা কেন বুঝতে পারছো না? আমাদের পক্ষে নিজেদের বাবা মাকে ছেড়ে আসা তো সম্ভব নয়। আর তাছাড়া আমাদের চাকরি বাকরিরই বা কি হবে? আমাদের বাড়ি তো অন্য শহরে, প্রত্যেক দিন আমরা এখান থেকে যাওয়া আসাও তো করতে পারবো না। সঞ্জয়, আমার মাথায় একটা ভালো আইডিয়া এসেছে। আমরা তো এদের 3 বোনকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না, কারণ আমরা এদের ভালোবাসি। আমরা যদি এখন শাশুড়ি মায়ের সব শর্ত মেনে নিয়ে এই বিয়েটা করে নিই, আর বিয়ের পর কোনো একটা সমস্যা দেখি আমাদের বউদের নিয়ে চলে আসি, তখন তো শাশুড়ি মা কিছুই করতে পারবে না, তাই না? হ্যাঁ, এটা বরং ভালো আইডিয়া। ঠিক আছে, তোমরা 3 জনে তাহলে আমাদের সঙ্গে চলো, মায়ের সঙ্গে কথা বলে নাও। মিনা, রেনু এবং প্রীতি 3 বোন তাদের মা সঞ্চিতা দেবীর সঙ্গে বাস করত। সঞ্চিতা দেবী একজন অনেক বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিল। সে অনেক অনেক টাকা পয়সা ধন সম্পত্তির অধিকারী ছিল। অনেক বেশি ধনী হওয়ায় সঞ্চিতা দেবী খুবই অহংকার করত। তার 3 মেয়ে সঞ্জয়, অমিত এবং নিখিল নামে 3 ভাইকে পছন্দ করত, কিন্তু সঞ্চিতা দেবী তাদের সঙ্গে নিজের মেয়েদের বিয়ে দিতে রাজি হচ্ছিল না। তার মা তাদেরকে শর্ত দিয়েছিল ঘর জামাই থাকার। মা, এরা 3 ভাই আমাদের জন্য সবকিছু ছেড়ে চলে এসেছে, আর এরা তোমার শর্ত মেনে নিয়েছে। এরা আমাদের বিয়ে করার পর এখানেই থাকবে। এরা এত সহজেই রাজি হয়ে গেল কি করে? আমি তো ভেবেছিলাম এই গরিব ছেলেগুলোকে এরকম একটা শর্ত দিলে এরা হয়তো আমার মেয়েদের পেছন ছেড়ে দেবে, কিন্তু এখন তো দেখছি উল্টোটাই হয়ে গেল। কোনো ব্যাপার নয়, বিয়ের পর এদের 3 জনকে আমার মেয়েদেরকে ডিভোর্স দেওয়ার জন্য আমি বাধ্য করে দেব, আর তারপর আমি আমার মেয়েদের বড়লোক বাড়িতে বিয়ে দিয়ে দেব। কিন্তু একটা সমস্যা ছিল আমাদের। আমরা এখানে থাকলে আমাদের চাকরিটার কি হবে? অত দূরে এখান থেকে তো আমরা চাকরি করতে যেতে পারবো না, তাই না? চাকরি? তোমরা মাসে মাসে কত টাকা পাও চাকরি করে? আমরা তো 25,000 টাকা করে পাই। 3 ভাই একই জায়গায় চাকরি করি আমরা। মাত্র? এটা আবার কোনো চাকরি হলো? আমার মেয়েদের মাসে এক একজনের 50,000 টাকা করে হাত খরচ লাগে। তোমাদের স্যালারি মাত্র 25,000? ইস, ভাগ্যিস আমি তোমাদের ঘর জামাই থাকতে বলেছি, না হলে তো তোমরা আমার মেয়েগুলোকে মেরেই ফেলতে। যাক, তোমাদের চাকরি করার কোনো প্রয়োজন নেই। চাকরি করার প্রয়োজন নেই মানে? চাকরি না করলে কিভাবে হবে? ছেলেদের তো যতই কম হোক না কেন, ইনকাম তো অবশ্যই করা উচিত। চাকরি করতে হবে না বললাম, তাই করতে হবে না। তোমরা বাড়িতেই থাকবে আর আমার 3 মেয়ের দেখাশোনা করবে। ওদেরকে খুশি রাখাটাই তোমাদের কাজ। আর আমি তোমাদের মাসে মাসে 25,000 করে টাকা দিয়ে দেব। কি আছে, খুবই সামান্য টাকা, কোনো ব্যাপার নয়। মা, তুমি এভাবে ওদের অপমান করছো কেন? তুমি ভুলে যাচ্ছ ওরা কিন্তু এই বাড়ির জামাই হতে চলেছে। আমি ক্লিয়ার কাট কথা বলতে পছন্দ করি। চাকরি ছাড়তে হবে আর এই বাড়ির ঘর জামাই হয়ে থাকতে হবে। এই দুটো শর্ত মেনে নিলে তবেই আমি তোমাদের সঙ্গে আমার মেয়েদের বিয়ে দেব। বাধ্য হয়ে সঞ্জয়, অমিত এবং নিখিল 3 ভাই সঞ্চিতা দেবীর সমস্ত শর্ত মেনে নেয়। সঞ্চিতা দেবী খুবই বড় একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে তার 3 মেয়ের বিয়ে দিয়ে দেয়। মিনার বিয়ে হয়েছিল সঞ্জয়ের সঙ্গে, রেনুর বিয়ে হয়েছিল অমিতের সঙ্গে, আর নিখিলের বিয়ে হয় প্রীতির সঙ্গে। বিয়ের পর প্রথম সব ঠিকঠাকই ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি পরিবর্তিত হতে থাকে। সঞ্চিতা দেবী তার 3 জামাইয়ের সঙ্গে বাজে ব্যবহার করা শুরু করেছিল। একদিন, এই যে তোমাদের বলছি, আমার ঘর জামাইদের বলছি, আমি আমার মেয়েদেরকে নিয়ে একটু বাইরে বেরোবো। অনেকদিন হয়ে গেল আমার মেয়েদের সঙ্গে আমি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারলাম না। তোমরা 3 জনে বাড়ির সব কাজ করে রাখবে, রান্না করা, ঘর মোছা, বাসন ধোয়া, জামা কাপড় কাচা, ইচ অ্যান্ড এভরিথিং। এটা শুনে 3 ভাই অবাক হয়ে যায়। কি বলছেন কি শাশুড়ি মা? আপনি আমাদেরকে কাজ করতে বলছেন, তাও আবার মেয়েদের কাজ? আপনি আমাদেরকে আর কত অপমান করবেন? হ্যাঁ সেটাই, আর আমরা এসব কাজ কেন করব? আপনার বাড়িতে এতগুলো চাকর বাকর থাকতে আপনি আমাদেরকে কাজ করতে বলছেন? আপনি কি আমাদের চাকর মনে করেছেন? না, সেরকম কিছু নয়। আসলে আমাদের বাড়িতে চাকর বাকর ছিল, কিন্তু এখন নেই। তোমরা থাকতে এই বাড়িতে চাকরের কোনো প্রয়োজন নেই। আজ থেকে বাড়ির সমস্ত কাজ তোমরা 3 জনেই করবে। ঘর জামাই হয়ে থাকছো, এতটুকু তো করতেই হবে, তাই না? আমার মেয়েদের শখ ইচ্ছা পূরণের তো কোনো ক্ষমতা নেই তোমাদের, তাই সামান্য কিছু তোমাদের অবশ্যই করতে হবে। মিনা,
তোমরা 3 বোন চুপ করে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ জানি তোমরা তোমাদের মায়ের মুখের ওপর কথা বলতে পারো না, কিন্তু তাই বলে উনি আমাদের এভাবে অপমান করছেন আর তোমরা কিচ্ছু বলবে না? না, ওরা কিছু বলবে না। এই বাড়িতে আমি যা বলি সেটাই হয়। আমার সঙ্গে কথা বলো। ওদেরকে বলছো কেন? আমার কথা মানতে পারলে এই বাড়িতে থাকো, না হলে আমার মেয়েদেরকে ছেড়ে চলে যেতে পারো, কোনো সমস্যা নেই। কি করবে তোমরা দেখে নাও। মিনা, রেনু এবং প্রীতিকে চুপ করে থাকতে দেখে 3 ভাই খুবই অবাক হয়। বাধ্য হয়ে তারা সঞ্চিতা দেবীর কথা মেনে নেয়। 3 ভাই বাড়ির কাজ করতে শুরু করে। সঞ্চিতা দেবী তার 3 মেয়েকে নিয়ে সিনেমা দেখতে চলে যায়। রাত্রিবেলা তারা বাড়িতে এলে বাড়ির 3 জামাই তাদেরকে খাবার খেতে দেয়। খাবার দেখে সঞ্চিতা দেবী খুবই রেগে যায়। ও আচ্ছা আচ্ছা, তোমরা 3 জনে নিজের নিজের বউয়ের জন্য পছন্দের খাবার রান্না করেছো আর আমার জন্য খিচুড়ি। তোমরা ভাবলে কি করে আমি খিচুড়ি খাবো? ডিসগাস্টিং ব্যাপার স্যাপার। তোমাদেরকে দিয়ে একটা কাজও ঠিক মতো হয় না। আসলে এই বাড়ির জামাই হওয়ার যোগ্য নাও তোমরা। এই বলে সঞ্চিতা দেবী রাগ করে সেখান থেকে চলে যায়। মা তো ঠিকই বলেছে, মায়ের জন্য ভালো কিছু খাবার তৈরি করনি কেন তোমরা? তুমিও বলছো মিনা? বিয়ের পর তোমরা এতটা পাল্টে যাবে আমরা কোনোদিনও ভাবিনি। তোমরা তো আমাদের কোনো কথা শুনছো না, সব সময় তো তোমার মায়ের কথাতেই নাচানাচি করছো। আমাদের তো এই কথা ছিল না। আমাদের বিয়ে হয়ে গেছে, এবার চলো তোমরা 3 বোন আমাদের সঙ্গে আমাদের বাড়ি গিয়ে থাকবে। আমরা এইভাবে তোমার মায়ের অত্যাচার আর মেনে নিতে পারবো না। কি হলো, তোমরা কিছু বলছো না কেন? তোমার মা নিশ্চয়ই তোমাদের ব্রেন ওয়াশ করেছে, তাই না? তোমরা আমাদের সঙ্গে যাবে নাকি যাবে না বলে দাও। না, মাকে ছাড়া আমরা যেতে পারবো না। মা আমাদের এত ভালোবাসে আর আমাদের কোনো ভাই নেই। আমরা মাকে ছেড়ে চলে গেলে মাকে কে দেখবে? আর তাছাড়া তোমাদের ইনকাম তো সত্যিই অনেক কম। এত কম ইনকামে আমরা 3 বোন হ্যাপি থাকতে পারবো না। তোমরা বিয়ের পরে এই কথাগুলো বলছো? আমাদের ইনকাম কম সেটা তো তোমরা আগেও জানতে। আগে তো তোমাদের কোনো আপত্তি ছিল না, তাহলে এখন কেন আপত্তি হচ্ছে? আর তোমরা শুধু তোমাদের মায়ের কথাই ভাবছো, আমাদের বাবা মায়ের কথা একবারও ভাবছো না তো? আমাদের বৃদ্ধ বাবা মা আমাদেরকে ছেড়ে কিভাবে আছে? আমাদের ছেলেদেরও তো বাবা মায়ের প্রতি অনেক দায়িত্ব কর্তব্য থাকে, তাই না? দেখো, এসব বলে এখন লাভ নেই। তোমাদের বাবা মায়ের কথা আগে চিন্তা করা দরকার ছিল। আগে তো তোমরা আমাদের সঙ্গে থাকার জন্য পাগল হয়ে যাচ্ছিলে, আর এখন তাহলে তোমাদের অসুবিধা হচ্ছে কেন? আমরা এখানেই থাকবো, আর তোমাদেরকেও এখানে ঘর জামাই হয়ে থাকতে হবে। আমার মায়ের কথা মানতে হবে, না হলে আমরা 3 বোন তোমাদের ডিভোর্স দিয়ে দেব। এটা শুনে 3 ভাই অবাক হয়ে যায়। 3 বোনের এমন পরিবর্তন দেখে তারা আকাশ থেকে পড়ে। দিনের পর দিন সঞ্চিতা দেবী তার জামাইদের উপর অত্যাচার করতেই থাকে। সঞ্চিতা দেবীর সঙ্গে সঙ্গে তার মেয়েরাও নিজের নিজের বড়দের উপর অত্যাচার করত। সারাদিন 3 ভাইকে দিয়ে তারা বাড়ির সমস্ত কাজকর্ম করাতো। সঞ্চয়, অমিত এবং নিখিল তাদের নিজের নিজের বউকে খুবই ভালোবাসতো। তাদের পক্ষে নিজের বউকে ছেড়ে যাওয়াটা সম্ভব হয়ে উঠছিল না, তাই তারা মুখ বুজে সব সহ্য করছিল। একদিন আমার অফিসে কিছু কাজ আছে, তোমাদের 3 জনকে এখনই আমার সঙ্গে যেতে হবে। চলো আমার সঙ্গে। অফিসের কাজ? কিন্তু কি কাজ? আগে চলো, তারপর তো কাজ দেব। বাড়িতে বসে বসে জিজ্ঞাসা করলে কি করে হবে? সঞ্চিতা দেবী তার 3 জামাইকে নিয়ে অফিসে চলে যায়। সে তার অফিসের সমস্ত কলিগদের সামনে বলে, হ্যাঁ, তোমাদের 3 জনের কাজ হচ্ছে আমার গোটা অফিসটা ধুয়ে মুছে পরিষ্কার করা। অনেক নোংরা হয়েছে। অফিসের চাকরগুলো ঠিকমতো কাজ করছে না। তোমাদের 3 ভাইয়ের হাতের কাজ খুব পরিষ্কার, তাই তোমাদেরকে এখানে নিয়ে এলাম। শাশুড়ি মা, আপনি আমাদেরকে এভাবে সকলের সামনে অপমান করছেন। আমরা যথেষ্ট শিক্ষিত। আপনার অফিসের আপনি অন্য কাজও তো আমাদের দিয়ে করাতে পারতেন। তা না করে আপনি এখানে শুধুমাত্র আমাদের অপমান করার জন্য ডেকেছেন, তাই তো? আরে, তোমাদের সমস্যাটা কি বলো তো? বাড়িতে তো তোমরা এই কাজগুলোই করে থাকো। এই কাজগুলো করতে তোমরা তো অভ্যস্ত, আর তাই জন্যই তোমাদেরকে এই কাজগুলো করতে বললাম। আর তোমরা কেন ভুলে যাও যে তোমরা আমার বাড়ির ঘর জামাই, আর ঘর জামাইরা কিন্তু চাকরের থেকে কম নয়। এভাবে সঞ্চিতা দেবী সকলের সামনে তার 3 জামাইকে অপমান করতে থাকে। 3 ভাই খুবই রেগে যায়। না আর নয়, আপনি আমাদের উপর অনেক অত্যাচার করেছেন, অনেক অপমান করেছেন। আমরা অনেক সহ্য করেছি, কিন্তু আর পারবো না। আমরা আপনার আর কোনো কথা শুনবো না। এই বলে 3 ভাই সেখান থেকে চলে যায়। 3 ভাই মিলে প্ল্যান করতে থাকে কিভাবে তারা তাদের শাশুড়ি মাকে উচিত শিক্ষা দিতে পারবে। অবশেষে 3 ভাই এক সিদ্ধান্তে আসে। তারা শহরের এক বড় কিডন্যাপারের কাছে যায়। ওই কিডন্যাপারকে তারা সঞ্চিতা দেবী সহ তার 3 মেয়েকে কিডন্যাপ করার জন্য বলে। কিডন্যাপারগুলো তাদের কাজে লেগে পড়ে। কয়েকদিনের মধ্যেই তারা সুযোগ বুঝে সঞ্চিতা দেবী এবং তার 3 মেয়েকে কিডন্যাপ করে।
এ কি, তোমরা কারা? তোমরা আমাদেরকে কিডন্যাপ করে এনেছো কেন? কি চাও তোমরা? প্রতিশোধ নিতে চাই। তুমি তোমার ঘর জামাইদের সঙ্গে অনেক অন্যায় করেছো। তোমার ঘর জামাইদের উপর তুমি দিনের পর দিন অত্যাচার করেই চলেছো। তোমায় দেখে দেখে এখন অন্যান্য বাড়ির শাশুড়ি মারাও নিজের জামাইদের ঘর জামাই রাখার প্ল্যান করছে। তুমি আমাদের সমাজকে নষ্ট করে দিয়েছো, তাই আজকে তোমাদের এই পৃথিবীতে শেষ দিন। তারা সবাই ভয়ে কাঁদতে থাকে। ঠিক তখনই সেখানে 3 ভাই চলে আসে। আপনি আমাদের শাশুড়ি মাকে মেরে ফেলুন, কিন্তু আমার বউকে ছেড়ে দিন। আমার শাশুড়ি মা উপরে চলে গেলে আমরা শান্তিতে থাকতে পারবো, আর আমরা আমাদের বউদেরকে নিয়ে নিজের বাড়ি চলে যাব। এনার টাকা পয়সা, বাড়ি গাড়ি, সম্পত্তি সব এমনিই পড়ে থাকবে, কোনো কিছু আমরা নেব না। না না জামাই বাবা, তোমরা এমন বলো না। আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের উপর অনেক অত্যাচার করেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। দয়া করে আমাকে বাঁচিয়ে নিয়ে চলো এখান থেকে। আমি আমার মেয়েদের তোমাদের সঙ্গে পাঠিয়ে দেব, কিন্তু আমাকে বাঁচিয়ে নাও তোমরা। সঞ্চিতা দেবীকে 3 ভাই ক্ষমা করে দেয়। পরের দিন সে তার 3 মেয়েকে তাদের শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয়। 3 বোন নিজের বরের কাছে ক্ষমা চায়। সঞ্চিতা দেবী জামাইগুলো দূরে চলে গেলেও সব সময় তাদের শাশুড়ি মায়ের খবর নিত এবং তাকে নিজের মায়ের মতোই ভালোবাসত। কি দরকার ছিল তোমার ভাইয়ের মেয়ে দুটোকে বাড়িতে নিয়ে আসার? তুমি ওখানে শোক পালন করতে গিয়েছিলে তো, শোক পালন করে চলে আসতে পারতে। তা না করে এই মেয়ে দুটোকে কেন নিয়ে এলে? কি করবো বলো মোহনা, বাবা মা মরা মেয়ে দুটোকে দেখে তো মায়া হচ্ছিল। এদের সঙ্গে যা হয়েছে খুবই খারাপ হয়েছে। এদের তো কেউ নেই, কোথায় থাকবে এরা? আর এদের কেই বা দেখবে? এরা তো অনেক ছোট এখন, আর আমাদের তো এমনিও বাচ্চা হয় না। এদেরকেই নিজের মেয়ের মতো করে মানুষ করলে হয় না বলো? আদিক্ষেতা পেয়েছে। পরের মেয়েকে আমি নিজের মেয়ের মতো মানুষ করব? কিছুতেই না। এদের বিদায় করো এখনই এখান থেকে। এদের তো বাবা মায়ের টাকা পয়সা সম্পত্তি কিছুই নেই। থাকলে না হয় ভাবা যেত, এরা তো থাকতো ভাড়া বাড়িতে। কাকিমণি, আমাদের তাড়িয়ে দিও না দয়া করে। তোমাদের ছাড়া আমাদের আর কেউ নেই। আমাদেরকে এখানেই থাকতে দাও না দয়া করে। আমরা তোমার অনেক সেবা যত্ন করব, অনেক খেয়াল রাখবো তোমার। তুমি যা বলবে সব করব। আমরা 2 বোন বাড়ির সব কাজও করে দেব। কাজের কথা শুনে মোহনা মনে মনে ভাবে যে 2 বোনকে দিয়ে বাড়ির কাজ করালে তো তার বেশ সুবিধা হয়। তাই সে 2 বোনকে বাড়িতে রাখতে রাজি হয়ে যায়। সেদিন থেকে সে তাদের 2 বোনের উপর খুব অত্যাচার করা শুরু করে। রাত দিন তাদেরকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো, আর তাদেরকে খুব অল্প পরিমাণে খাবার খেতে দিত। এভাবেই সময় কাটছিল। একদিন বিজয় বাইরে থেকে বাড়ি ফিরে এলে, এই দেখো মোহনা, আমি পাইকারি দামে অনেকগুলো রাখি কিনে নিয়ে এসেছি। সামনেই রাখি আসছে তো আমি ঠিক করেছি যে সারাদিন মাঠে কাজ করব আর সন্ধ্যাবেলা বাড়ি এসে বাজারে গিয়ে রাখি বিক্রি করব। এতে করে আমাদের এক্সট্রা কিছু উপার্জন হয়ে যাবে, তাই না বলো? বাহ, বুদ্ধিটা তো ভালো। কিন্তু রাখি তুমি বিক্রি করবে কেন? সারাদিন মাঠে ঘাটে কাজ করে তুমি এত পরিশ্রম করতে যাবে কেন? রিয়া আর তানিয়া আছে তো, ওরাই রাখি বিক্রি করবে। এমনিও তো সারাদিন বাড়িতে বসে বসে খাই। না না, তা আবার হয় নাকি? আমি তোদের দুজনকে কালকেই স্কুলে ভর্তি করতে নিয়ে যাব বলে ভাবছিলাম। আগে তোরা পড়াশোনা করতো, এখানে চলে আসার পর পড়াশোনা বন্ধ হয়ে গেল ওদের। হ্যাঁ, পড়াশোনা করে কি করবে? হ্যাঁ, কোনো লাভ নেই। তুমি আমার কথা শোনো, এদেরকে তুমি কোনো ব্যবসার কাজে লাগিয়ে দাও। এই তো, এই রাখিগুলো দিয়ে শুরু করো। এমনিও এদের আসার পর থেকে সংসারের খরচ অনেক বেড়ে গেছে। না মোহনা, এদের পড়াশোনা করানোর দরকার আছে। এদের তো বিয়ে দিতে হবে, তাই না? একদমই পড়াশোনা না জানলে তো কেউ বিয়েই করবে না এদের। তুমি কি সারা জীবন এদের নিজের বাড়িতেই রেখে দেবে? না না, আমিও আপদ বিদায় করতেই চাই। ঠিক আছে, 10-12 ক্লাস পর্যন্ত সরকারি স্কুলে পড়িয়ে দাও, এর বেশি কিছু না। তবে হ্যাঁ, স্কুলে যাক আর যাই করুক না কেন, এদেরকে দিয়েই কিন্তু আমি রাখি বিক্রি করাবো। না হলে আমি এদের স্কুলে যেতেই দেব না। কিন্তু মোহনা, কাকিমণি, কোনো অসুবিধা নেই। আমরা 2 বোন স্কুল থেকে বাড়ি এসে প্রতিদিন রাখি বিক্রি করতে যাব। কাকু, তুমি চিন্তা করো না, আমরা 2 বোন আছি তো। বিজয় তাদের 2 বোনকে স্কুলে ভর্তি করে দেয়। রিয়া এবং তানিয়া পরের দিন ভোরবেলা উঠে বাড়ির সমস্ত কাজ করে। কাকু এবং কাকিমার জন্য রান্না করে রেখে স্কুলে চলে যায়। স্কুল থেকে বাড়ি আসলেই মোহনা তাদের দুজনকে ব্যাগ ভর্তি রাখি দিয়ে বলে, এই নে ধর ব্যাগটা, এর মধ্যে রাখি আছে। আমি কটা রাখি আছে গুনে রেখেছি, আর সব রাখির দামও লিখে রেখেছি। একটা টাকাও যেন এদিক ওদিক না হয় বলে দিলাম। বাড়ি এসে আমার সব হিসাব চাই।
রিয়া ও তানিয়া রাখিগুলো নিয়ে এসে বাজারে বিক্রি করতে থাকে। তাদের চেনা পরিচিত যারা ছিল সবাই তাদের কাছ থেকে রাখি কেনে, আবার যারা চেনে না এমনও অনেক কেউ তাদের কাছ থেকে রাখি কিনতে আসে। দুই বোন রাতে বাড়ি ফিরে এলে, কাকিমণি এই নাও, আজকে আমরা এই টাকাগুলো লাভ করেছি। আজকে প্রথম দিন অনেকেই রাখি কিনেছে। মোহনা টাকা এবং রাখি গুনে হিসাব মেলানোর পর বলে, হ্যাঁ ঠিক আছে, কালকে আবার আজকের মতো রাখি বিক্রি করতে চলে যাবি, যেন বলতে না হয়। কাকিমণি আমার খুব খিদে পাচ্ছে, স্কুল থেকে বাড়ি এসে তো আমরা কিচ্ছু খাইনি, আমাদেরকে খেতে দাও না কাকিমণি। আহারে, খিদে পাচ্ছে? তোদের আমি রান্না করে খাবার মুখে তুলে দেবো নাকি? হ্যাঁ, এই বাড়ির মহারানী তোমরা? রান্না করিনি আমি, যা দুজনে গিয়ে রান্না কর আগে, তারপর গেলবি। শুধু গেলা আর গেলা, গেলা ছাড়া কোনো কাজ নেই, যা গিয়ে রান্না কর। রিয়া ও তানিয়ার খুব খিদে পেয়েছিল। ক্ষুধা যন্ত্রণায় কাতর অবস্থাতেই দুই বোন মিলে রান্না কমপ্লিট করে। কাকিমণি আমাদের রান্না হয়ে গেছে, এবার আমরা খাবো। এত খাবো খাবো করিস কেন রে বাবা? খাবার পালিয়ে যাচ্ছে নাকি তোদের? এনে ধর, গিলে নে, রান্নাঘরে বসেই খাবি। আর হ্যাঁ, গেলার আগে খাবারগুলো টেবিলে রেখে দিয়াই, তারপর গিলবি। মোহনা তাদের দুই বোনকে মাত্র একটা করে রুটি খেতে দিয়েছিল। দুই বোন কাঁদতে কাঁদতে খাবার খায়। আগে যখন তাদের বাবা মা বেঁচে ছিল তাদের কোনো জিনিসেরই কষ্ট হতো না। অনাথ হওয়ার পর থেকে তাদের জীবনটাই পুরোপুরি পাল্টে গিয়েছিল। মোহনা তাদের সঙ্গে বাজে ব্যবহার করলেও তাদের কাকা বিজয় সবসময় তাদের দুজনকে মেয়ের মতোই ভালোবাসতো এবং তাদের জন্য চিন্তাও করত। নাও, খেয়ে নাও, এসো খাবার বের করছি। হ্যাঁ খাচ্ছি। রিয়া আর তানিয়া কোথায়? ওরা খাবে না? খাবে না মানে? ওরা তো আগেই গিলে বসে আছে, ওদের কি আর ধৈর্য বলে কিছু আছে? নাও, তুমি ছাড়ো ওদের কথা, খেয়ে নাও এবার। পরের দিন সকালবেলা বিজয় খেয়ে দিয়ে মাঠে কাজ করতে চলে যায়। দুই বোন বাড়ির সমস্ত কাজকর্ম করে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। এই এই, স্কুল ড্রেস পরছিস কেন তোরা? খোল খোল, স্কুল ড্রেসগুলো খুলে দে। স্কুলে যেতে হবে না, এই কদিন রাখি বিক্রি করতে যা। রাখির আর 7 দিন বাকি আছে, এই সময়টা প্রচুর রাখি বিক্রি হবে। এই এক সপ্তাহ স্কুলে যাওয়া বন্ধ রাখ। কিন্তু কাকিমণি আমরা তো সবই নতুন নতুন স্কুলে ভর্তি হয়েছি, স্কুলে না গেলে তো আমরা কিছু পড়াশোনা বুঝতে পারবো না। হ্যাঁ, পড়াশোনা করে চাকরি করবি নাকি তোরা? স্কুলে যাবে, যা বলছি তাই কর। এক সপ্তাহ স্কুলে না গেলে মরে যাবি না, বুঝেছিস? নেবে একটা ধর, আর আজকে সব রাখি বিক্রি হয়ে যাওয়া চাই। ঠিক আছে কাকিমণি, আমরা যাচ্ছি। আর শোন, তোদের কাকু যেন কিছু জানতে না পারে বলে দিলাম, না হলে যাও বা একটা রুটি খেতে পাস সেটাও পাবি না। আর হ্যাঁ, এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখি বিক্রি না হলে পাড়ায় ঘুরে ঘুরে বিক্রি করবি। দুই বোন মোহনার কথা শুনে রাখি বিক্রি করতে চলে যায়। দিদি, বাড়িতে থাকলে কাকিমণি সব সময় অত্যাচার করে, এর চেয়ে ভালো তো আমরা বাইরে থাকি। আমার না ওই বাড়িতে থাকার ইচ্ছা করে না, জানিস? হ্যাঁ তানিয়া, কিন্তু আমাদের তো আর কোনো উপায় নেই। কি করব বল? আমাদের বাবা মা তো নেই এখন, মাথার উপর কাকু আর কাকিমার হাত আছে, এটাই যথেষ্ট আমাদের জন্য। আর বাড়ি ছেড়ে চলে গেলে আমরা থাকবো কোথায়, আর আমরা খাবো কি? দুই বোন নিজেদের মনের দুঃখের কথা নিয়ে আলোচনা করছিল, তখন সেখানে একটা ছোট্ট বাচ্চা মেয়ে রাখি কিনতে আসে। আমাকে একটা রাখি দাও তো, এই যে এই রাখিটা দেবে, এই লাল রঙের রাখিটা দাও। এই লাল রাখিটা পছন্দ হয়েছে তোমার? আচ্ছা, এই নাও ধরো। এই নাও টাকা। এটা তো 10 টাকা, এই রাখিটার দাম 30 টাকা, আরো 20 টাকা লাগবে। আমার কাছে তো আর টাকা নেই, আমার না বাবা নেই, আমি টাকা জমিয়ে জমিয়ে ভাইয়ের জন্য রাখিটা কিনতে এসেছি। আমরা খুব গরিব গো দিদি, এই রাখিটা দাও না আমাকে। দিদি দিস না, কাকিমণি কিন্তু হিসাব নেবে, তখন টাকা কম পড়লে আমরা ফেসে যাব। আচ্ছা, তাহলে আমাকে এই রাখিটা রেখে দিয়ে 10 টাকা দামের রাখি দাও, আমার এটা লাগবে না। বাচ্চা মেয়েটির কথা শুনে রিয়ার খুব মায়া হয়, তাই সে বাচ্চা মেয়েটিকে তার পছন্দের 30 টাকা দামের রাখিটাই দিয়ে দেয়। বাচ্চা মেয়েটি হাসি মুখে সেখান থেকে চলে যায়। অনেকক্ষণ কেটে গেলেও তাদের সব রাখি বিক্রি হয় না বলে তারা অনেকগুলো পাড়ায় ঘুরে ঘুরে সব রাখি বিক্রি করে বাড়ি আসে।
ব্যাগ ফাঁকা? বাহ, সব রাখি বিক্রি হয়ে গেছে তাহলে। দাঁড়া এখানেই, আমি হিসাব মিলিয়ে দেখব, তারপর তোরা এখান থেকে নড়বি। মোহনা রাখির সংখ্যার সঙ্গে টাকার হিসেব মেলানোর পর দেখে যে 20 টাকা কম পড়ছে। এই 20 টাকা কম আছে এতে? তোরা কি করেছিস 20 টাকা নিয়ে? সত্যি কথা বল, খেয়ে নিয়েছিস তাই তো? না কাকিমণি, আসলে একটা গরিব মেয়ে এসেছিল রাখি কিনতে। বাচ্চা মেয়েটির কথা দুই বোন মিলে বললে মোহনা তাদের কোনো কথা বিশ্বাস করে না। গল্প বানিয়ে এসেছিস? গল্প? গরিব মেয়েকে রাখি দান করেছো তোমরা? তোমরা বুঝি রাজ পরিবারের মেয়ে? দাঁড়া, আজকে তোদের আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। এই বলে মোহনা তাদের দুই বোনকে খুব মারধর করতে থাকে। দুই বোন খুব কাঁদে। সেই সময় বিজয় বাইরে থেকে বাড়ি আসে। মোহনাকে এভাবে দুই মেয়ের গায়ে হাত তুলতে দেখে বিজয় খুব রেগে যায়। বিজয় মোহনাকে বোঝানোর অনেক চেষ্টা করলে সে কিছুই শোনে না। দুই বোনকে সে মেরেই চলেছিল। বিজয় আর থাকতে না পেরে মোহনার গালে একটা চড় মারে। মোহনা রাগ করে সেখান থেকে চলে যায়। পরের মেয়ের জন্য আমার গায়ে হাত তুলেছে তাই তো? আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। ওই দুই কাল নাগিনীকে আমি বাড়ি থেকে বিদায় করব। হ্যাঁ। পরের দিন দুই বোন রাখি বিক্রি করতে চলে গেলে মোহনা প্ল্যান করে তার সোনা গহনাগুলো লুকিয়ে ফেলে এবং রাতে দুই বোন বাড়িতে এলে তাদের নামে দোষ চাপিয়ে দিয়ে তাদের ব্যাগপত্র গুছিয়ে দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। বিজয়ও তাদের জন্য কিছু করতে পারে না। দুই বোন সারা রাত বাইরে বসে বসে কান্নাকাটি করে। পরের দিন মোহনা বিজয়কে নিয়ে রাখি উপলক্ষে নিজের বাপের বাড়ি চলে যায়। দুই বোন রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। দিদি, কাকিমণি ভুল করে আমাদের জামা কাপড়ের ব্যাগ না দিয়ে রাখির ব্যাগ দিয়েছে। চল আমরা রাখি বিক্রি করি, না হলে আমরা কি খাবো? আর এখন তো রাখির বেশ কিছুদিন বাকি আছে। দুই বোন রাস্তার ধারে বসে রাখি বিক্রি করতে থাকে। তাদের সব রাখি বিক্রিও হয়ে যায়। সেই টাকা থেকে কিছুটা টাকা দিয়ে তারা পাইকারি দরে আবার রাখি কিনে নিয়ে আসে। রাত্রিবেলা তারা রেলওয়ে স্টেশনে রাত কাটায়। এভাবেই রাখি পর্যন্ত চলতে থাকে। রাখির দুদিন পর মোহনা ও বিজয় বাড়ি ফিরে এলে রিয়া ও তানিয়া সেখানে আসে। কাকিমণি, আমাদের তাড়িয়ে দিও না, আমরা খুব অসহায় হয়ে পড়েছি। এই নাও, এতে অনেক টাকা আছে, তুমি এই টাকা দিয়ে নতুন গহনা তৈরি করে নেবে। আমরা আবার অন্য ব্যবসা করে তোমাকে টাকা এনে দেব, কিন্তু আমাদের তাড়িয়ে দিও না কাকিমণি, আমরা চুরি করিনি। তোরা কোথায় ছিলিস রে মা? আমরা তোদের অনেক খুঁজেছি। তোরা চুরি করিসনি আমি জানি। তোদের কাকিমা ইচ্ছা করেই গহনাগুলো চুরি করে রেখেছিল তোদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। আমি আজকে ওর ব্যাগে গহনাগুলো দেখতে পেয়েছি। চল মা, এই বাড়িতে আর থাকবো না, আমরা অন্য জায়গায় থাকবো। না, এমন করো না, আমাকে ক্ষমা করে দাও গো, আমার ভুল হয়ে গেছে। তোরা আমাকে ক্ষমা করে দে, আমি তোদের সঙ্গে অনেক অন্যায় করেছি। মোহনাকে সবাই ক্ষমা করে দেয়। সেদিনের পর থেকে মোহনা রিয়া ও তানিয়াকে মেয়ের মতো করে ভালোবাসতে শুরু করে।